নীলা দিদি ভাই, ও দিদি ভাই, তুই এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? তুই এভাবে মন খারাপ করে বসে থাকলে বুঝি আমার ভালো লাগবে? কি করব দিদা, আমি যে মেনে নিতে পারছি না যে মা আর নেই, বা কেন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল দিদা। মা চলে গিয়ে আমাদেরকে যে একেবারে অচল করে দিয়ে গেল। মাকে ছাড়া যে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। বাচ্চা, সবই তো বিধাতার হাতে লেখা, তার উপরে যে আমাদের কোনো হাত নেই রে। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, দেখবি দিদি ভাই। একদিন না একদিন তো আমাদের সবাইকেই মরতে হবে, দুঃখ করে আর কি করবি বল মা? মা চলে যাওয়ার পর থেকে বাবাও তো ঠিক মতো আমাদের সাথে কথা বলে না, আমাকে সময়ও দেয় না। তোর বাবাও যে অনেক কষ্ট পেয়েছে রে দিদি ভাই। এত বছর সংসার করলো মানুষটার সাথে, আজ হুট করে সে চলে গেলে এমন তো লাগবেই, তাই না? তুই সকাল থেকে কি কিছু খেয়েছিস? না দিদা, আমার খেতে ভালো লাগছে না। খাওয়ার কথা মনে হলেই গাটা গুলিয়ে উঠছে। বিশ্বাস করো, আমার খেতে একদমই ভালো লাগছে না দিদা। তাহলে কি করে হয় মা? এখন তো মনটাকে শক্ত করতে হবে, আর সেই সাথে ঠিক মতো খাবারও খেতে হবে। এমনিতেই মানসিকভাবে দুর্বল, তার উপরে শরীরে বল না থাকলে যে অসুস্থ হয়ে যাবি। ওসব কোনো কথাই আমি শুনবো না। এক্ষুনি তুই আমার সাথে খেতে যাবি, চল। তুমি যাও, আমি আসছি। তা তো হচ্ছে না বাচ্চা, আমাকে পাঠিয়ে তুই আর আসবি না। তোকে আমার সাথে এক্ষুনি যেতে হবে, চল বলছি। বুঝতে পেরেছি, আমাকে না খাইয়ে তুমি শুনবে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আরে বিষ্ণু, এ কি চেহারার হাল করেছিস তুই বাবা? তার দাড়ি গোপে তো মুখ ভরে গেছে, চুলও তো দেখছি উস্কো খুস্কো হয়ে আছে। এই বিষ্ণু, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? আরে রঘু মামা, তুমি কখন এলে? আমি তো এসেছি অনেকক্ষণ আগেই, কিন্তু তুই চেহারার এ কি হাল করেছিস বাবা? আমি তো ঠিকই আছি মামা, তুমি যাও, বাড়ি যাও, মায়ের সাথে দেখা করে এসো। সে তো যাব, বাড়িতে যাওয়ার জন্যই এসেছি, কিন্তু তোর এই অবস্থা যে আমি আর দেখতে পারছি না বাবা। তুই আমার একমাত্র ভাগ্নে, তোর এই হাল আমি কি করে সহ্য করি বলতো? রুমি আমাকে কেন ছেড়ে চলে গেল মামা? ও কি পারতো না আমার সাথে বাকি জীবনটা বাঁচতে? আরে বাঁচতে তো সবাই চাই বাবা, কিন্তু বাঁচা মরা তো আমাদের হাতে নেই। আর যার যাবার সে তো চলে যাবেই, জগতের কোনো শক্তিই আটকাতে পারবে না। আমি কেন মরে গেলাম না ওর সাথে? আমাকে ওর সাথে করে নিয়ে যেতে পারতো না? আমাকে এই দুঃখ সহ্য করবার জন্য কেন ফেলে গেছে ও? না রে, তোকে আর দুঃখ পেতে দেব না আমি। মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছিস? মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও আমি তোকে আরো একবার বিয়ে দেব। না মামা, আমি আর বিয়ে করতে চাই না। আমার মেয়েটা অনাথ হয়েছে, তারপরে যদি সৎমা ভালো না হয় আমার মেয়ের জীবনে অশান্তি লেগেই থাকবে। কিচ্ছু হবে না, আমি চাই তুই আবার সংসার কর, আবার তোর হাসি খুশি ভরা মুখটা দেখতে চাই। সকাল থেকে কি কিছু খেয়েছিস বাবা, নাকি না খেয়ে পাগল বেশে এখানে বসে আছিস? আমার আবার খাওয়া? তাহলে এক্ষুনি আমার সাথে বাড়িতে চল, দুটো কিছু মুখে দিবি। আমার তো ভালো লাগছে না মামা, তুমি যাও না, যাও, বাড়িতে সবাই সাথে দেখা করে এসো। আরে তোর কোনো কথাই শুনবো না, তোকে আমার সাথে যেতেই হবে। তুই তো জানিস আমি একবার জেদ করলে সেটা না করে থামি না। দিদি, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কি কথা বলবি রে, বল ভাই। যেহেতু সবাই এখানেই আছে তাই সবার সামনেই বলে ফেলি, আমি ভাগ্নেকে আবার বিয়ে করাতে চাই। ভাগ্নের এই হাল আমি কিছুতেই দেখতে পারছি না দু চোখে। না মামা, আমি রুমিকে বলে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দেখ বাবা, যে চলে গেছে তার জন্য তো আর অপেক্ষা করে লাভ নেই। হাজার অপেক্ষা করলেও বৌমা যে আর ফিরে আসবে না রে।
তার থেকে ভালো হয় তুই আবার নতুন করে সব কিছু শুরু কর। দিদা তো ঠিকই বলেছে বাবা, তুমি আবার নতুন করে জীবন শুরু করো। আর তুমি বিয়ে করলে বাড়িতে যে আমার নতুন মা আসবে। না রে মা, সৎমা যদি ভালো না হয় তাহলে কে দেখবে তোকে? আমি আছি তো ভাগ্নে, তোকে দেখে শুনে তেমন ঘরের মেয়ের সাথে বিয়ে দেব। আর মেয়ে যদি ভালো না হয় তাহলে নীলা দিদি ভাই আমার কাছে গিয়ে শহরে থাকবে। না মামা, আমার একমাত্র মেয়েকে আমি বিদেশ বিরহে রাখতে পারবো না। মেয়েটা যে আমার দু চোখের মণি। কিন্তু দিন দিন তুই নিজের যে হাল করছিস, তাতে করে নিজের মেয়েকে দেখাশোনা করার মতন অবস্থায় তো তুই থাকবি না। আমি তো বুড়ো হয়ে গেছি, আজ আছি কাল নেই। আমি না থাকলে তোদের বাপ বেটিকে দেখে শুনে রাখবে কে? হ্যাঁ, সেই জন্যই বলছি একটা বিয়ে কর। তোর মায়ের বয়স হচ্ছে দিন দিন, সে কি আর বেশি দিন এই সংসার গুছিয়ে রাখতে পারবে? বল তুই। হ্যাঁ বাবা, সবাই যতক্ষণ এত করে বলছে তাহলে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, তোমরা সবাই যেটা চাইছো সেটাই হবে। তাহলে পাত্রী দেখা শুরু করো মামা। আমি কালই তোর জন্য পাত্রী খুঁজে বের করব ভাগ্নে, আর 2 দিনের মধ্যেই তোকে বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, এবার খা তোরা। খাবার সামনে রেখে সেই কখন থেকে বকেই যাচ্ছিস, খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাবে। কই রে দিদি ভাই, একটু বাদেই তো ওরা নতুন বউ নিয়ে চলে আসবে। সব কাজগুলো গুছিয়ে রাখ নাকি। তুমি কোনো চিন্তা করো না দিদা, আমি সব কাজ গুছিয়ে রেখেছি। এখন শুধু বরণ ডালাটা সাজালেই হবে। তা কি ব্যাপার জেঠিমা, নতুন বউ আসছে অথচ আমাদের কাউকে তো ডাকলেই না বউ বরণ করার জন্য? বউ তো এখনো এসে পৌঁছায়নি, সেই জন্যই তো তোদের খবর পাঠাইনি। আমি ভেবেছি বউ এলেই নীলাকে দিয়ে ডেকে পাঠাবো তোদের। তা যা হোক, এসে যখন পড়েছিস তা দেখ তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখো তো কাকিমা, বরণ ডালাটা গোছানো ঠিক আছে নাকি? সে কি রে, তোর সৎ মায়ের জন্য তুই নিজেই কিনা বরণ ডালা সাজিয়েছিস? যে সৎ মায়ের জন্য বরণ ডালা সাজাচ্ছিস, দেখিস সে মাই না আবার তোকে ঘর থেকে বের করে দেয়। কি কথা বলছিস মিতা তুই? আমি ঠিকই বলছি জেঠিমা, এবারই বুঝি মেয়েটার কপালটা পুরলো রে। কই রে দিদি, নতুন বউ নিয়ে তো আমরা চলে এসেছি। তা নতুন বউকে বরণ করে এবার তোল নাকি? তো দেখতে তো ঠিকঠাকই লাগছে, কিন্তু পরে কি হবে কে জানে। কই রে নীলা, তোর নতুন মাকে বরণ করার কাজটা শুরু কর। মা, যা করার একটু তাড়াতাড়ি করুন, এই গরমে আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। ও মা, নতুন বউয়ের কি চোপা দেখো, আসতে না আসতেই মুখ দিয়ে একেবারে খই ফোটা শুরু হয়ে গেছে। আহ, তুই থামবি গীতা, বেচারি সারাদিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে ছিল, তাই হয়তো বা গরম লাগছে। এখন চল তাড়াতাড়ি নতুন বউকে বরণ করে ঘরে তুলি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, না হলে আবার নতুন বউ গরমে দাঁড়িয়ে থাকতে পারবে না এখানে। সে কি বৌমা, কালই তো তুমি এই বাড়িতে এলে, আর আসতে না আসতেই রান্নাঘরে ঢুকেছো কেন? আমি রান্না বান্না করব না তাহলে কে করবে শুনি? এই বাড়িতে বউ হয়ে এসেছি যখন, তখন রান্না বাড়ির সব কাজ করা আমাকেই তো দেখতে হবে মা। আরে সে না হয় দেখবো কোন, কিন্তু কালই তো তুমি এই বাড়িতে এসেছো, এখনই রান্নাঘরে কাজ করতে আসা তোমার ঠিক হয়নি মা। মা, আমার মেয়ে কোথায়? ওকে তো দেখছি না সকাল থেকে। নীলা দিদি ভাই ঘুমাচ্ছে আমার ঘরে। বেচারি কাল সারা রাত আমার সাথে গল্প করে
শেষ রাতে ঘুমাতে গেছে। আমিও তাই আর ডাকিনি ওকে। এটা কেমন কথা মা? বাড়ির মেয়ে এত বেলা পর্যন্ত ঘুমাবে, এটা তো খুবই খারাপ দেখায়। সকাল সকাল উঠে বাড়ির কাজ গুছিয়ে স্কুলে যাবে, আর তা না হলেই সকালে উঠেই বই নিয়ে পড়তে বসবে। আসলে বৌমা, রুমি মারা যাওয়ার পর থেকে মেয়েটা কেমন যেন আনমনা হয়ে গেছে। এখন আর স্কুলেও যেতে চায় না। মা মরা মেয়ে, সেই জন্য আমরাও কিছু বলি না। এটা একদমই ঠিক নয় মা। আপনারা তো ওর ভবিষ্যৎ নষ্ট করছেন এভাবে আদর দিয়ে দিয়ে। ঠিক আছে বৌমা, আমি তাহলে নীলাকে ডেকে এনে খেতে বসাচ্ছি। আপনার ছেলে কই? ছেলেকেও ডেকে আনুন, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে বৌমা। এ কি মা, তুমি আজ শুধু শাক রান্না করেছো কেন? এই গরমে যত আঁশযুক্ত খাবার খাবে তত ভালো হবে স্বাস্থ্যের জন্য। বেশি ভাজা পোড়া খাবার খেলে পেট খারাপ করবে সবার। নীলা তো মাংসের ঝোল খেতে খুব ভালোবাসে, তুমি না হয় ওর জন্য একটু মাংসের ঝোল করতে। বৌমা নতুন এসেছে, সে তো আর জানে না কে কি খেতে পছন্দ করে। পছন্দ অপছন্দ সে তো আমি জেনে নেব মা, কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো খাবার সেটা আমি কিন্তু কাউকে খেতে দেব না। বেশ বেশ, তুমি যা চাইবে তাই হবে বৌমা। নিন, এবার সবাই খাওয়া শুরু করুন। কিরে নীলা, তোকে তো এত সকালে সচরাচর ঘুম থেকে উঠতে দেখি না। আজ সূর্য কোন দিক থেকে উঠলো রে? মা সকাল সকাল ঘুম থেকে ডেকে দিয়ে থালা বাসন ধুতে পাঠালো। দিদার শরীরটা তো ভালো না, মা তো একা সব কাজ করতে পারে না, তাই আমাকে পাঠালো। আহা, তুই রাগ করছিস কেন মা? আমি তো তোর কাকিমা হই, তোর কাছের মানুষ। এই সকালে না ঘুমিয়ে তুই পুকুর ঘাটে এসেছিস, তা দেখে তো আমার বড্ড মায়া হচ্ছে রে। মা বলিস না রে, মা বলিস না। ও যে তোর সৎ মা রে। ওরে সৎ মা কি কখনো আপন মায়ের সমান হয়? দুদিন বাদেই দেখবি তোকে বাড়ি ছাড়া করবে, আর না হলে এমন অত্যাচার করবে যে তুই নিজেই বাড়ি ছাড়বি। না, এমন কিচ্ছু হবে না, মা তো আমাদের সবার খুব ভালো করে খেয়াল রাখে। হ্যাঁ, খেয়াল রাখে না ছাই, ওসব তো লোক দেখানো, বুঝিস না? না হলে যে লোকে বলবে সৎমা মেয়েটার উপর অত্যাচার করছে। মিষ্টি মিষ্টি কথা বলে মন ভুলিয়ে তোকে দিয়ে সব কাজ করিয়ে নেবে, দেখিস। তুমি শুধু শুধু এমন বলছো কাকিমা, আমি তো কই খারাপ কিছুই দেখিনি। বেশ, তাহলে আজ সকালে তুই কি দিয়ে ভাত খেয়েছিস শুনি? সকালে মা আলু ভর্তা আর শাক রান্না করেছিল, তা দিয়েই খেয়েছি সবাই। কিন্তু তুই তো আবার মুরগির ঝোল ছাড়া খাস না রে, এটা নিশ্চয় তোর সৎমা জানে। হ্যাঁ জানে তো, বলেছে গরমে তেলযুক্ত আর মশলাযুক্ত খাবার খেলে পেট খারাপ হবে, তার জন্যই। তা তুই কি এখনো বুঝতে পারছিস না? তোকে মুরগির ঝোল খেতে দেবে না বলেই ওই শাকগুলো রান্না করেছে। আজ তুই বাড়ি গিয়ে মুরগির ঝোল খেতে চাইবি, দেখিস তোকে মুরগির ঝোল করে দেয় নাকি। ঠিক আছে, রাতের খাবারে আমি মুরগির ঝোল করতে বলবো। মেয়েটা সেই কখন গেল থালা বাসন নিয়ে, কিন্তু এখনো তো ফিরে এলো না মা। আরে বৌমা, এত চিন্তা করো না, আসবে আসবে। অনেকদিন বাদে কাজ করেছে আমার দিদি ভাই। মা মরে যাওয়ার পরে ওকে সবাই মাথায় করে রেখেছি। অনেকদিন কোনো কাজ করেনি তো, তাই হয়তো দেরি হচ্ছে। আমি তো কখনোই চাই না আমার মেয়ের খারাপ হোক। আমি তো চাই ও নিজের পায়ে দাঁড়াক, নিজের কাজ সব নিজে করতে শিখুক, কখনো যেন কারো উপর নির্ভরশীল না হতে হয় ওকে। কিন্তু বৌমা, মেয়েটা তো খুব জেদি আর একরোখা। সব কিছু শিখিয়ে পড়িয়ে দিতে গেলে ও যদি তোমায় ভুল বুঝে, এখন ভুল বুঝলেও
একদিনও ঠিকই বুঝতে পারবে আমি কেন ওকে এভাবে তৈরি করছি। এসে গেছিস মা? এখন যা, থালা বাসনগুলো গুছিয়ে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যা। মা, আজ রাতে কিন্তু আমি মুরগির ঝোল খাবো। রোজ রোজ ওই শাক পাতা আর আলু সিদ্ধ এসব খেতে আর ভালোই লাগে না। তা হঠাৎ মুরগির ঝোল খেতে মন চাইলো কেন রে মা? এত কিছু জানি না বাপু, আমি জানি আমাকে তুমি রাতে মুরগির ঝোল করে দেবে। আচ্ছা ঠিক আছে, রাতে আমি তোর জন্য মুরগির ঝোল করে দেব। এখন লক্ষ্মী মেয়ের মতো স্কুলে যা তো দেখি মা। যা দিদি ভাই, মায়ের কথা শুনতে হয়, মা তোর খারাপ চাইবে না কখনো। ঠিক আছে, আমি যাচ্ছি। ও গিন্নি, তোমার রান্না হলো? আমার যে খুব খিদে পেয়েছে। এই গরমে হাট থেকে বাড়ি ফিরছো, আগে একটু বিশ্রাম করে ঠান্ডা জল খাও। সঙ্গে সঙ্গে খেতে বসলে যে পেট গরম হয়ে যাবে। সারা গ্রামে গরমের প্রকোপে কত মানুষ যে অসুস্থ হয়ে পড়ছে। এটা তো তুমি ঠিক বলেছ গিন্নি। আমি তো বাড়িতে এসেই প্রথমে হাত মুখ ধুয়ে জল খেয়ে তারপর রান্নাঘরে এলাম। এই গরমে আমাদেরকে খুব দেখে শুনে খাবার খেতে হবে, না হলে পেটের অসুখ হয়ে মরবে সবাই। তোমার রান্না কতদূর এগোলো গো? আমার যে বড্ড খিদে পেয়েছে। আমার রান্না তো প্রায় শেষই হয়ে গেছে। তুমি নীলা আর মাকে বরং ডেকে নিয়ে এসো। এ কি মা, তোমাকে সকালবেলা বারবার করে বলে গেলাম মুরগির ঝোল করতে, আর তুমি এইসব কি রান্না করেছো? কেন রে মা, তোর কথা মতন মুরগির ঝোলই তো রান্না করেছি। এখন গরমের সময় তেল মশলা দিয়ে খাবার খেলে মানুষের অসুখ হচ্ছে, সেই জন্যই তো শাক দিয়ে মুরগির মাংস রান্না করলাম। গরমে পাতলা ঝোলের তরকারি খেলে শরীর খুব ভালো থাকে রে মা। আর তা যদি হয় শাকসবজি দিয়ে বানানো, তাহলে তো কোনো কথাই হয় না। এটা তো খুব ভালো খাবার দিদি ভাই, এটা খেলে পেটে অম্বল বাঁধবে না কখনো। আর তাছাড়া এই গরমে এসব হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। তোমাদের যদি খেতে হয় তোমরা খাওয়া আয়েশ করে, আমি খাবো না, চলে যাচ্ছি এখান থেকে। দিন দিন আপনারা ওকে অন্ধ আদর আর স্নেহ দিয়ে একদম মেয়েটাকে জেদি বানিয়ে ফেলেছেন। এখন দেখছেন তো ফল কি হচ্ছে। কাল আমি যেটা করব নীলামায়ের জন্য ভালোই করব, সুতরাং কেউ আমার কাছে কাল বাধা দেবে না। তা তুমি কি করতে চাইছো বৌমা? সেটা আগামীকালই টের পাবেন সবাই। এখন সবাই খাবার খান। কই রে দিদি, কোথায় গেলি তোরা সবাই? কি হয়েছে রঘু? সকাল সকাল এভাবে এসে আমাদেরকে ডাকছিস কেন রে? মামা, তুমি কিছু বলবে আমাদেরকে? বৌমা কোথায়? বৌমাই তো সকাল সকাল ডেকে পাঠালো আমাকে। কই, এই ব্যাপারে তো বৌমা আমাদের কিছু বলেনি। তোকে কি জন্য ডেকেছে তা তোকে কি কিছু বলেছে নাকি? আমি বলছি মা, মামাকে আমি ডেকেছি নীলামাকে নিয়ে যাওয়ার জন্য। নীলামাকে আমি ডাক্তার বানাতে চাই। আমার বাবা তো বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, আমি চাই না আর কেউ বিনা চিকিৎসায় মারা যাক। কিন্তু কোনো কিন্তু নয় মা, কাল রাতেই আমি বলেছিলাম আজকে আমি যা করতে চলেছি এটাতে আপনারা কোনো বাধা দিতে পারবেন না। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। যেখানে আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই সেখানে আমি আর থাকবো না। কাকিমা আমাকে ঠিকই বলেছিল, সৎ মারা কখনোই আপন হয় না। আমি তোর ভালোর জন্যই সব করছি রে মা, একদিন তুই ঠিক বুঝতে পারবি দেখিস। দাদু, তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো। চল মা, আমি গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসি। তার আর কোনো দরকার হবে না, আমি একাই যেতে পারবো দাদুর সাথে। গিন্নি, ও গিন্নি, সকাল সকাল কথা নিয়ে বসলে যে, আমার জল খাবারটা দিলে না তো এখনো। বলি, বুড়ো হয়ে গেলে তবুও তোমার স্বভাবটা গেল না একটু? আমি সেই কোন সকালে উঠেই তো জল খাবার বানিয়ে রেখেছি, রান্নাঘরে গিয়ে খেয়ে নাও যাও। আমার মেয়েটা রাগ করে যাবার পর থেকে আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না।
আর মা মারা যাওয়ার পরে ওই রান্নাঘরে তো আর যেতে ইচ্ছাই করে না। সবাই তো আর চিরকাল বেঁচে থাকবে না গো, আমরাও একসময় মরে যাব। তুমি না হয় বারান্দায় বসো, আমি এখানেই তোমার খাবার নিয়ে আসছি। বেশ, তবে তাই দাও। বাড়িতে কেউ আছেন নাকি? তুমি কে মা? কাকে চাও তুমি? এই বাড়িতে মায়ারানী নামে যে বৃদ্ধ মহিলা ছিলেন, তিনি কোথায়? তোর দিদা তো কিছুদিন আগেই মারা গেছে রে মা। তোকে তো কতবারই চিঠি লিখলাম, তুই তো চিঠির কোনো উত্তরই দিলি না। তুই তুই আমার নীলামা? কত বড় হয়ে গেছিস রে মা তুই। আমাকে তুমি চিনলে কি করে মা? কারণ আমি যে তোর মা রে। মায়ের চোখ কখনো ভুল করতে পারে? তোকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু তারপরেও আমি যে তোর মা। তোমাদের সাথে আমার অনেক গল্প করা বাকি। বাবা, মা, তোমরা ভালো আছো তো? মা, আগে শাক দিয়ে মুরগির ঝোল রান্না করো, তারপর একসাথে খেতে বসবো সবাই মিলে আর গল্প করব। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি এক্ষুনি রান্না চড়িয়ে দিচ্ছি। শহরে থাকতে আমার সব থেকে বেশি তোমার কথাই মনে পড়েছে মা। তোমার হাতে শাক দিয়ে মুরগির ঝোল খাবার জন্য ছুটে আসতে মন চাইতো আমার। এতদিন বাদে আসতে মন চাইলো তোর? ওই যে রাগ, তুমি যে আমাকে দূরে সরিয়ে দিয়েছো, আমাকে কাছে রেখে দিলেও তো পারতে। সেই কথাটা ভেবেই আর আশা হয়নি। এখন বুঝেছিস তোর মা কেন তোকে শহরে পাঠিয়েছিল ডাক্তার পড়ার জন্য? হ্যাঁ বাবা, এখন আমি বুঝতে পারি মা কেন আমাকে শহরে পাঠিয়েছিল। আসলে ছেলে মেয়েদেরকে কখনো কখনো সঠিক পথ দেখানোর জন্য দূরে পাঠাতে হয়। সেদিন আমি এই জন্যই বলেছিলাম আমার নীলা ঠিক তার ভুল বুঝতে পেরে একদিন আমার কাছে ফিরে আসবে। ডাক বিবাহের একটা সমস্যার জন্য চিঠিগুলো আমার কাছে অনেক দেরিতে পৌঁছায় মা। সেই জন্যই তো দিদার মৃত্যুর সংবাদ পেতে অনেক দেরি হয়ে গেল। আমার এই গ্রামে আর কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। এখন থেকে আমি এখানেই থাকবো আর রোজ রোজ তোমার হাতের সাহায্যে মুরগির ঝোল রান্না খাবো। ওয়াটার ইজ লাইফ, উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ওয়াটার কিপ আস হেলদি, ডোন্ট ওয়েস্ট ওয়াটার, বয়েল ওয়াটার বিফোর ড্রিঙ্কিং, ওয়াটার হেল্প আস স্ট্রং, সেভ ওয়াটার ফর দ্য ফিউচার, ডার্টি ওয়াটার ক্যান মেক আস সিক। আরে বৌমা, এত রাত হয়ে গেছে, এখনো তুমি রাত জেগে পড়াশোনা করছো? মাছের ডিম দিয়ে ভাত খেতে চেয়েছিলে, সেগুলো তো টেবিলের উপরই রাখা আছে, এখনো খাওনি? এভাবে না খেয়ে রাত জেগে পড়াশোনা করলে তো তুমি অসুস্থ হয়ে যাবি বৌমা। নিজের শরীরের উপর আগে যত্ন নাও, তারপর সব। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার শরীরে কোনো অসুখ হবে না। মা, আপনি তো আমার শাশুড়ি, কিন্তু তাও এত ভালোবাসা দিচ্ছেন আমায়, মনে হচ্ছে যেন এই বাড়িতে আমি আমার মাকে পেয়েছি। আসলেই মা, আমি অনেক সৌভাগ্যবতী, কারণ আমি মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি। মা, আপনি আমার জন্য আর চিন্তা করেন না, আপনি যান, ঘুমিয়ে পড়ুন। আমি এই অধ্যায়টা শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। তোমায় নিয়ে তো আমার যত চিন্তা বৌমা, আমার যে নিজের কোনো মেয়ে নেই, তোমাকে যে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি। আমিও চাই মা তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো। আমিও একসময় নিজেকে নিয়ে স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে কোনো স্বপ্ন পূরণই করতে দেয়নি। সেদিন থেকে আমি শপথ করেছি আমার ঘরে যে বৌমা হয়ে আসবে তার সমস্ত স্বপ্ন পূরণ করব আমি। এটা কি আর বলা লাগে মা? আপনি আপনার নিজের মেয়ের মতো আমার খেয়াল রাখছেন। আমার স্বপ্নের সামনে কেউ আর বাধা দিতে পারবে না। আমি আমার স্বপ্ন পূরণ করার আগ পর্যন্ত লড়েই যাব। মা, যেটা আপনার দ্বারা হয়নি সেটা আমি আপনাকে করেই দেখাবো। আপনার স্বপ্ন আমি পূরণ করেই দেখাবো মা। মা, আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, যান ঘুমিয়ে পড়ুন, না হলে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে বৌমা, আমি এখন ঘুমাতে গেলাম,
আর শোনো, তোমার যখন যা প্রয়োজন হয় আমাকে বলবে। আমি তোমার শাশুড়ি নয়, আমি তোমার নিজের মা। এই, তোরা একটা কথা জানিস? আমাদের গ্রামে তো একটা শিক্ষিত বউ এসেছে, যে ঘরে সব কাজ না করে সারাদিন শুধু বউয়ের পাতা উল্টায়। ঘর থেকে তো একেবারেই বের হতে চায় না। যেখানে পুরো গ্রামের বউরা থালা বাসন মাজে, পুকুর থেকে এসে পানি নিয়ে যায়, আর সে ঘরের মধ্যে বসে শুধুই বই পড়ে। ঢং দেখে আর বাঁচি না, মনে হয় কি যেন বিদ্যাসাগর হয়ে গেছে। তুই কার বউয়ের কথা বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন বাপের বাড়ি ছিলাম, তার মধ্যেই এত কিছু হয়ে গেল। আমাকে সবটা খুলে বল তো, কে এমন ঘটনা? কে আবার পড়ে পড়ে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে? আরে কে হবে? ওই যে সুভাষের বউ আছে না, ওই তো পড়তে পড়তে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে। মেয়েটার ভাবই আলাদা। নতুন বউ এসেছে, ঘর থেকে বেরই হয় না, কারোর সাথে কথা বলে না, সারাদিন বসে বসে শুধু বই পড়ে। যদিও সুভাষ বেটাকে একবার সামনে পাই, এমন অপমান করব জীবন আর আমাদের সামনে মুখ দেখাতেই পারবে না। নিজে হচ্ছে কৃষক আর বউ এনেছে উচ্চশিক্ষিত। তাই নাকি রে? আমাকে ছাড়া এত কিছু হয়ে গেল। তাহলে তো ওদের বাড়িতে একবার যেতে হচ্ছে। এই শোন রে, বিকালে সবাই আসিস, ওদের বাড়িতে গিয়ে কিছু কথা শুনিয়ে আসবো। বউ থাকবে বউয়ের মতো, অত পড়াশোনা করে কী লাভ? আর তাছাড়াও পড়াশোনা করে কি হবে সেটা তো আমরা জানি। তোরা শুধু দেখতে থাক আমি কিভাবে ওই বউয়ের সংসারে আগুন লাগাই। সেটা তুই কোনোদিনও পারবি না। ওই সুভাষের মা তার বৌমাকে এত সমর্থন করে যে বৌমা ছাড়া তো আর কিছুই দেখে না। সারাদিন মানুষের বাড়িতে বলে বলে বেড়ায়, আমার বৌমা পড়াশোনা করতে চায়, আমার বৌমা এ হতে চায়, সে হতে চায়। সে তো এটাও বলে যে আমার বৌমা যদি পড়াশোনা করে কিছু হতে পারে, তাহলে সবচাইতে বেশি খুশি আমিই হব। তাই বলছি, এখানে চাইলেও তুই কিছু করতে পারবি না। সংসারে আগুন লাগাতে পারি আর না পারি, ওদেরকে তো কিছু কটু কথা শুনিয়ে আসতে পারবো, এতেই আমার শান্তি হবে। চল বিকালে একসাথে সবাই সুভাষের বাড়িতে যাই। মা, রিয়া কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো বিয়ের পর থেকে একটাও কাজে হাত দেয় না, সারাদিন ঘরের ভেতরে বসে বসে কি যেন পড়ে। আজকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, গ্রামের 3 বৌদি আমাকে থামিয়ে আমাকে কত কথাই না শুনিয়ে দিল। কেন দরকার ছিল মা? ঘরের বউকে এত পড়াশোনা করে কী লাভ? তাকে বলো ঘরের কাজে মনোযোগ দিতে। আর কত কাহিনী দেখবো আমি। চুপ কর সুভাষ, আমার বৌমাকে নিয়ে আর কোনো কথা বললে আমি তোর মুখ ভেঙে দেব। বৌমার মতো শিক্ষিত একটা মেয়ে কি ঘরের কাজ করে সময় নষ্ট করবে? তারও তো কিছু স্বপ্ন আছে, তুই তো স্বামী হয়েও সেটা বুঝিস না। কিন্তু আমি শাশুড়ি নয়, মা হয়ে ওর স্বপ্নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তুই যে প্রতিদিন কাজ না করে বাড়ি চলে আসিস, তোকে কি আমি খাবার খেতে দিচ্ছি না? এত কথা কেন বলছিস? তোকে নিয়ে জীবনে কত স্বপ্ন ছিল, তোকে পড়াশোনা করাবো, তোকে বড় চাকরিতে পাঠাবো, কিন্তু তা তো আমার কপালে জুটলো না। তোকে যখন স্কুলের ব্যাগ কাঁধে দিয়ে স্কুলে পাঠিয়েছি, সেখানেই তুই স্কুলে না গিয়ে এখানে সেখানে ঘুরে বেরিয়েছিস। পড়াশোনা করতে আমার ভালো লাগে না, সেটা তো আমি জোর করে করতে পারবো না, তাই না মা? তবে হ্যাঁ, পড়াশোনাটা যদি করতাম হয়তো আজ আমি আরও একটি ভালো অবস্থানে থাকতাম। কিন্তু মা, তুমি কেন এখন আমার পড়াশোনা নিয়ে পড়ে আছো? ছেলেদের পড়াশোনা আর মেয়েদের পড়াশোনা কি আর এক নাকি? বিয়ের আগে একরকম, আর বিয়ের পরে পুরোপুরি বদলে যায়। বিয়ের পর তাদের সাথে সংসার সামলাতে হয়, পড়াশোনা সে তো তখন গল্প হয়ে যায়। তোর পেটে যদি একটু বিদ্যা থাকতো তাহলে তুই এরকম কথা কখনো বলতি না। যা 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 বলছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আহারে, মাসিমার কি কষ্ট। ছেলেকে কত শখ করিয়ে বিয়ে করিয়েছিল, ভেবেছিল বৌমা সব কাজ করবে। কিন্তু মাসিমা তো আর জানতো না
মাসিমা একটি নবাবের বেটিকে ধরে নিয়ে এসেছে, তাই সব কাজ মাসিমাকে একাই করতে হচ্ছে। খুব কষ্ট হয় গো মাসিমা। তোমরা আবার কখন এলে? আমি তো দেখতে পাইনি তোমাদের। আর কি সব বলছো আমার বৌমাকে নিয়ে? বৌমা তো ঘরের ভেতর বসে পড়াশোনা করছে, তাই তো আমি কাজ করছি। এতে সমস্যা কি বলো তো? বৌমা যদি কাজ না করে আমি করি তাহলে তো একই কথা। তোমরা তো আর আমার ঘরের কাজগুলো করে দেবে না, শুধু শুধু কথা বলবে আর সমালোচনা করবে। তা মাসিমা, তোমার বৌমা তোমাকে কি জাদু করেছে বলো তো, যে বউয়ের কথা বলা মাত্রই তুমি তেলে বেগুনে জ্বলে উঠলে? এখনো সময় আছে মাসিমা, এখনো সময় আছে। বউকে দিয়ে ঘরের কাজপত্র সব করাও। ঘরের বউদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, শুধু শুধু বেকার সময় নষ্ট। এই যে আমাদেরকেই দেখো, আমরা ঘরের সব কাজ করে শাশুড়ি মাকে কত সুখে রাখছি। আর মাসিমা, তোমারও তো বয়স হয়েছে, তোমার কি এই বয়সে এত কাজ করা মানায়? অত সুখের দরকার নেই বাপু। তা শুনি, তোমরা এসেছো কেন? আমাকে কথা শোনাতে নাকি? মানুষের নিন্দা না করলে তোমাদের পেটের কি ভাত হজম হয় না নাকি? আমি আমার বৌমাকে পড়াবো নাকি ঘরের কাজ করাবো সেটা তো আমার একান্ত ব্যাপার। এই নিয়ে তোমাদের কিছু বলার দরকার নেই। শোন রে তোরা, মাসিমা তো খেপে গেছে দেখা যাচ্ছে। চল চল, ঘরে গিয়ে তার শিক্ষিত বৌমাকে কিছু কথা শুনিয়ে আসি, তাহলেই মনের শান্তি। দেখ তোরা দেখ, মাসিমার বউয়ের কি অবস্থা। মেঝের মধ্যে বসে বসে পড়াশোনা করছে, মনে হচ্ছে যেন বড় কোনো পণ্ডিত হয়ে যাবে। আরে দিদিরা, আপনারা যে বসুন বসুন। তা কখন এলেন আপনারা? আরে দিদিরা বসুন না, বসে বসে কথা বলে। আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি, দাঁড়ান একটু। আমরা এখানে চা খেতে আসিনি ভাই, আমরা তোমার ওই শিক্ষিত লোকটা দেখতে এসেছি। বাবারে বাবা, যা ভাবতাম তার থেকেও বেশি শিক্ষিত তুমি। এত পড়াশোনা করে কি হবে শুনি? চাঁদে যাবে নাকি? আমরা তো পড়াশোনা করি না, সংসার সামলাই। সময় নষ্ট করো না তুমি। দিদি, আমি যে পড়াশোনাটা করছি তা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, আমি ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে চাই। আর সামনে আমার একটি বড় পরীক্ষা আছে, সেটাতে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে সামনে কিছু একটা করতে পারবো। দিদিরা, আপনারা সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন সফলভাবে উত্তীর্ণ হতে পারি। প্রার্থনা তো করবই, সেটা আবার বলে দেওয়া লাগবে নাকি? তবে পড়াশোনা করলে পড়াশোনা করার মতো করে করবে, না হলে সমাজে তোমার শাশুড়ির মান সম্মান থাকবে না। মা, দেখুন না দেখুন, আপনার স্বপ্নকে আমি সত্যি করতে পেরেছি। মা, আমি যে আজ বড় একটা সরকারি চাকরি পেয়েছি, আমার এই সফলতার পেছনে আপনিই একমাত্র অংশীদার। আপনি আমার জন্য সবটা করেছেন মা। মা গো, তুমি যে আমার শাশুড়ি মা নও, তুমি আমার মা, তুমি আমার নিজের মা। আজ আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে মা। আমি যেটা কোনোদিন করতে পারিনি সেটা তুই করে দেখিয়েছিস। আজ আমি এক গর্বিত সন্তানের, না না, গর্বিত মেয়ের গর্বিত মা রে। কে কোথায় আছিস? ওরে কেউ দেখে যা, আমার মেয়ে যে আর বড় ডাক্তার হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি, তোমার এরকম প্রতিভা মেধাকে আমি কখনোই মূল্য দিইনি। আমি সবসময় ভেবেছি ঘরের বউকে এত পড়িয়ে কি হবে, ভাবতাম তারা তো আর বড় কিছু হতে পারবে না কোনোদিনও। কিন্তু তুমি হয়ে দেখিয়েছো গিন্নি, তুমি আসলেই অনেক মেধাবী। আমাদের সমাজে এই একটাই সমস্যা যে বিয়ের পর মেয়েদেরকে পড়াশোনা করতে না দেয়, কিন্তু মানুষ এটা কোনো মতেই মেনে নিতে পারে না যে বিয়ে করলে মেয়েদের জীবন শেষ হয়ে যায় না, মেয়েরা পড়াশোনা করে বড় কিছু একটা করে দেখাতে পারে। হ্যাঁ রে মা, তোকে দেখে এই সমাজের কত মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর সাহস পাবে। এখন চল মা, আজ তোর প্রিয় মাছটা রান্না করেছি, চল আগে একটু খেয়ে নে, তারপর চিড়িয়ে নিস। এই,
তোরা দেখেছিস সুভাষের বউ তো অনেক বড় ডাক্তার হয়েছে। আমরা সবসময় ওকে কত কটু কথাই শুনিয়েছি, কিন্তু শেষমেশ সফল হয়েই দেখালো। তাই এই সফলতা তো আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। কি করা যায় বলতো? তবে আমি এটা বিশ্বাস করি সবেমাত্র ডাক্তার হয়েছে, আর কিছুদিন যাক দেখবি কোনো কাজই করতে পারবি না। আর মাত্র কয়েকদিন অপেক্ষা কর। প্রথম ডাক্তার হয়েছে, জীবনে কি করতে পারবে সেটা আমি বুঝে ফেলেছি। দেখিসনি কত ডাক্তার রাস্তায় পড়ে থাকে, দাম নেই ওদের। এসব ডাক্তারের কোনো দাম নেই। যদিও একদম ঠিক কথাই বলেছে, ডাক্তারি কতজনই পড়াশোনা করে রাস্তাঘাটে যে পড়ে আছে সেটা তো আমার নিজের চোখেই দেখা। আমার এক পিস্তিত দাদাও ডাক্তারি পাশ করেছিল, এখন দেখ গিয়ে দুবেলা ঠিক মতো খাবারই খেতে পায় না। ওর অবস্থাও দেখিস, তোর ওই পিস্তুত দাদার মতনই হবে। দেখছিস না সুভাষ আর ওর মা কীভাবে নেচে নেচে মানুষজনকে জানাচ্ছে, মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। তার সে বলে বোঝাতেই পারছে না কোনো মতে। এসব আধিক্যতা দেখলে আমার গাটা একদম জ্বলে যায়। মা, আমি আজকে সত্যি খুব খুশি। আজ আমার নিজের স্বপ্ন একদম সত্যি হয়ে গেল। আমি ছোটোবেলা থেকেই চিন্তা করতাম যে আমি আমার গ্রামে একটা হাসপাতাল দেব, যেখানে গ্রামের দরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজ আমার স্বপ্ন সত্যি হলো মা। আমি আমার নিজের অর্থে এই হাসপাতালটা বানিয়েছি। বৌমা, তুমি শুধু আমাদের গড়েরই নও, পুরো গ্রামের গর্ব। তোমার জন্য গ্রামের যে কত উপকার হবে তা ভেবেই আমার চোখে জল চলে এসেছে। তুমি সত্যি আমার সুসন্তান। গিন্নি, আসলে তোমার তুলনাই হয় না। আমাদের এই গ্রামে কত মানুষ রয়েছেন যারা টাকার অভাবে সুচিকিৎসা পান না। আমি জানি গো, যার জন্য আমি এই আধুনিক হাসপাতালে সব ধরনের চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা করেছি। এই হাসপাতালে আমি রোগী দেখব আর আমিই চিকিৎসা করব। তুমি আমাদের ক্ষমা করে দিও বোন। তোমাকে আমরা এত খারাপ কথা বলেছি, যার জন্য আমরা এখন অনেক অনুতপ্ত। যেখানে তোমাকে নিয়ে সারাক্ষণ আমরা হাসাহাসি করেছি, মজা করেছি, সেখানে আমাদের জন্য তুমি কত চিন্তা করে একটা হাসপাতাল খুলেছো। সত্যি বোন, তোমার কোনো তুলনা হয় না। তোমার মতো এরকম মেয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রয়োজন। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও বোন। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে না না দিদিরা, আপনাদেরকে আমার কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। আপনাদের কোনো কথায় আমি তো কোনো দিনই কষ্ট পাইনি। তাছাড়া একটা কথা, আপনারা যদি আমাকে কিছু না বলতেন তাহলে হয়তো এতদিন আমি পৌঁছাতেই পারতাম না, গরিব মানুষদের সাহায্যও করতে পারতাম না। আমরা শুধু শুধু তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছি বোন, যেখানে আমরা তোমার নখের যোগ্যতাও রাখি না। আমরাও এখন প্রতিজ্ঞা করেছি যে নিজেরা পড়াশোনা করব। শিক্ষা লাভ করার কোনো বয়স নেই। তোমার মতো মেয়েকে তো এই সমাজেই দরকার। তুমি আমাদের সকলের অনুপ্রেরণা। শোনো দিদিরা, আমি চিন্তা করেছি যে এই সমাজের যারা অশিক্ষিত বউয়েরা আছে তাদের জন্য আলাদা করে একটা স্কুল খুলতে, যেখানে সব বয়সের পড়াশোনা না জানা মানুষেরা এই স্কুলে পড়াশোনা করবে। ততদিন একটু অপেক্ষা করো তোমরা, সেখানেই না হয় ভর্তি হবে।